খুব স্বাভাবিকভাবে মাসুমা, আজকে যে বিষয় নিয়ে কথা বলতেই হচ্ছে আমাদেরকে, পাকিস্তান বাংলাদেশ, আমাদের দেশের দুপ্রান্তের এই দুই জায়গা, একদিকে পড়শিরা রয়েছেন আর এদের মধ্যে ঝামেলা ভারত নিয়ে যে বিদ্বেষী মনোভাব, আর সেই জায়গায় পাকিস্তান, তাদের ভাব বিনিময় বাংলাদেশের সঙ্গে কোন জায়গা তৈরি করতে পারে আগামী দিনে? দেখো, একদিকে ভারতের বলা যায় অন্যতম শত্রু দেশ এই পাকিস্তান, সেখানে ভারত বিরোধী মনোভাব থেকে শুরু করে, ভারত বিরোধী মন্তব্য থেকে শুরু করে, ভারত বিরোধী পদক্ষেপ নিতে এই পাকিস্তান বারংবার মদত দিচ্ছে কাদেরকে? বাংলাদেশকে। আর বাংলাদেশ কি করছে? কোথাও গিয়ে তা অক্ষরে অক্ষরে পালন করছে, কিন্তু আদতে ক্ষতিটা কার হবে? প্রশ্ন তো এখানে সব থেকে বড় প্রশ্ন, কারণ এই পাকিস্তানকে কিন্তু করা জবাব ফের আরো একবার ভারত তারা কিন্তু দিয়ে দিয়েছেন। নিজেকে সামলাতে ব্যর্থ পাকিস্তান, মসজিদে বিস্ফোরণ থেকে একাধিক অরাজকতা, এই পরিস্থিতিতে ভারতের দিকে আঙুল। ভারত বিদ্বেষ মনোভাব তৈরি করতে বাংলাদেশকে ইন্ধন, বাংলাদেশের সেনার মধ্যে চক্রান্ত করে সেনা অভ্যুত্থানের পরিকল্পনা। ভারতের প্রতিবেশী দুদেশের সঙ্গে সম্পর্ক কোন দিকে যেতে পারে? পাকিস্তান ও বাংলাদেশকে কি উচিত শিক্ষা দেওয়া প্রয়োজন ভারতের মনিময়? এক্স্যাক্টলি, এটাই সব থেকে বড় প্রশ্ন যে আলোচনায় আজকে আসবো। আর ইউনূসের গদিচ্যুত হওয়া কি তাই শুধু সময়ের অপেক্ষা? ছাত্র নেতাদের এই দৌরাত্ম্য বাংলাদেশকে কোন দিকে নিয়ে যাচ্ছে? শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবি কি সঠিক বা কতটা সঠিক? আজকে দাঁড়িয়ে এক এক করে যে পরিস্থিতি তৈরি হয়েছে এবং যে পরিস্থিতি নিয়ে আজকে ডেফিনেটলি আলোচনা আমাদেরকে করতে হবে, তা হচ্ছে এই রণধীর জয়সওয়াল তিনি যেভাবে বক্তব্য বা মন্তব্য করেছেন, একেবারে সেই জায়গায় ফের নিজের দেশকে সামলাতে না পেরে অন্যের দিকে যে আঙুল তোলা, পাকিস্তানের স্বভাব, সেই স্বভাব থেকে সরে আসার পরামর্শ দেওয়া হয়েছে মাসুমা। একেবারে এর মধ্যে পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনা। আর প্রশ্ন এখানে মনিময়, যখন নিজেদের ঘর সামলাতে ব্যস্ত বা বলা যায় যে ব্যর্থ পাকিস্তান, যখন নিজেদের ঘর সামলাতে পারছে না পাকিস্তান, তখন কিভাবে অন্যের ঘর ভাঙতে, অন্য দেশের মধ্যে যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক ভাঙার দিকে মরিয়া হচ্ছে পাকিস্তান? এই প্রশ্নগুলো তো অত্যন্ত তাৎপর্য। একেবারে মানে তুমি দেখো, বাংলাদেশের সেই সেনা অভ্যুত্থানের সঙ্গে পাকিস্তান, তাদের নাম প্রকাশ্যে আসা, গণমাধ্যমের স্বাধীনতা আস্তে আস্তে ধীরে 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 যেভাবে হস্তক্ষেপ করে সেই স্বাধীনতাকে মিটিয়ে দেওয়া হচ্ছে। আর মানে ইতিমধ্যে দাঁড়িয়ে আমরা দেখলাম মানে অ্যান্টোনিও গুতেরেস তিনি এসছেন একদম, এবং তারই মাঝখানে সেই একে একে সেই রেপের ঘটনা কিন্তু ঘটে চলেছে। অর্থাৎ এই যে পরিস্থিতিগুলো চলছে, এই ভারত বিদ্বেষী একে একে বিভিন্ন ধরনের মন্তব্য বা বক্তব্য, সেগুলো কিন্তু আমরা বারবার দেখতে পাচ্ছি। একদম একদম একদম। আর কোথাও গিয়ে এই একটার পর একটা ঘটনা একাধিক প্রশ্ন তুলে দিচ্ছে। একদিকে হাসিনা সরকারের পতন, তার পতনের পর যে ঘটনাগুলো ঘটে চলেছে এই বাংলাদেশে, সেই ঘটনাগুলোর পর এখন দাঁড়িয়ে এটাই প্রশ্ন বা এটাই মনে হচ্ছে যে কোথাও গিয়ে কি হাসিনার প্রত্যাবর্তন হলেই সমস্ত কিছু ঠিক হবে মনিময়? এখন একটা সময়ের অপেক্ষা। অবশ্যই আমরা বিষয়ে আলোচনায় যাওয়ার চেষ্টা করি। আমাদের সঙ্গে রাজাগোপাল ধর চক্রবর্তী তিনি রয়েছেন। রাজাগোপাল বাবুকে স্বাগত জানাবো, রাজনৈতিক বিশ্লেষক তথা আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ প্রফেসর। স্যারকে স্বাগত জানিয়ে আমি স্যারকে এই প্রশ্নটাই রাখবো শুরুতে। স্যার, যা অবস্থা, রণধীর জয়সওয়াল আবারও কড়া ভাষায় তার জবাব দিয়েছেন পাকিস্তানকে, একেবারে সেই কড়া ভাষায় জানিয়ে দিয়েছে পাকিস্তান এই যে মদত পাকিস্তান বাংলাদেশকে দিচ্ছে, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এই দুদেশের সঙ্গে ভারতের ভবিষ্যতের সম্পর্ক কোন জায়গায় যেতে পারে বলে আপনি মনে করছেন? হ্যাঁ, দেখুন, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আমাদের যে জায়গায় রয়ে গেছে সেটা খুব তাড়াতাড়ি কোনদিন সেটা ভালো জায়গায় যাবে বলে মনে। আমরা বারবার ওদেরকে অলাইভ ব্রাঞ্চ পাঠিয়েছি, শান্তির বার্তা, বন্ধুত্বের বার্তা, হ্যাঁ, কিন্তু ওরা শুনতে রাজি নয়। কেননা ওদের মিলিটারি শাসন যারা আছে তাদেরকে টিকে থাকতে গেলে সবসময় বলতে হবে ভারত একটা যুদ্ধবাজ দেশ, সে আমাদের দেশ দখল করতে চায়। এই কথাটা তাকে বারবার বলতে হবে, নাহলে তো সেনাবাহিনীর প্রয়োজন নেই না। এই তারা বোঝাবার চেষ্টা করছে মিথ্যার মাধ্যম দিয়ে। এখন ভারত তাদের সঙ্গে দেখছি আর পারা যাচ্ছে না, কারণ এই একটা গন কেস ভারত মনে করছে। ব্যবসা বাণিজ্য লাটে উঠেছে। আমরা ট্রেন চালাবার চেষ্টা করেছিলাম, খেয়াল থাকতে হবে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উনি যিনি এখন সে দেশের প্রধানমন্ত্রী, তার দাদা তখন ছিলেন, তাদের বাড়িতে গিয়েছিলেন, তার মায়ের পা ছুঁয়েছিলেন। এটাই হচ্ছে ভারতীয় সংস্কৃতি, বুঝেছেন? একেবারে। হ্যাঁ, সুতরাং আমরা ভালোবাসা চাই, পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব চাই, কিন্তু ওরা সেসব চায় না। এই জায়গায় দাঁড়িয়ে আমরা কি করতে পারি, বুঝেছেন? এখন যেটা করছে যে আমরা দেখলাম বালুচিস্তানের যে ট্রেন হাইজ্যাক হয়েছে, ওরা বলছে ভারতই নাকি করিয়েছে।
নিজেরাই সামলাতে পারছো না। হ্যাঁ, নিজেদের মানে তৈরি বালুচিস্তানকে তোমরা তার মধ্যেই তো মসজিদে আবারও হামলা আমরা দেখলাম। হ্যাঁ, চারিদিকেই একটা অরাজকতা চলছে। এই অবস্থার মধ্যেও ওরা বাংলাদেশে এসে ঘাঁটি করছে, সেখানে মৌলবাদীদের ঠেকাচ্ছে, ভারতে আতঙ্কবাদ পাচারের চেষ্টা করছে, সেনাদের মধ্যে অভ্যুত্থানের চেষ্টা করছে। মানে যতটা পারা যায় বুঝেছেন, সেটা হচ্ছে যে পুরোটাই হচ্ছে যে ভারতকে কি করে বিব্রত করা যায়। এবং তার জন্য যেটা ঘটে গেল, বাংলাদেশের মতন একটা দেশ যে এগিয়ে যাবার স্বপ্ন দেখছিল, মোটামুটি শান্তিতে ছিল শেখ হাসিনার নেতৃত্বে, সেখানে একটা অরাজক গত 7 মাস ধরে যা চলছে, সেখানে মানুষরা বেঁচে থাকতে পারছে না। সে আপনি যদি মুক্তমনাই হন বা আপনার কোনো মুক্তমনা ছাড়াও যদি আপনার সামান্য ধরনের বক্তব্য থাকে যেটা সরকারের পক্ষে নয়, আপনার লাইফ বিপন্ন, আপনি সংখ্যালঘু হন, লাইফ বিপন্ন। এবং একই সঙ্গে দেখা যাচ্ছে অর্থনৈতিক অবস্থা ভয়ঙ্কর এবং কোনো আইনের শাসন নেই। মেয়েরা শিক্ষার হার বেড়েছে, মেয়েদেরকে শিক্ষার হার বাড়লে হয়, মেয়েদের কর্মসংস্থান বাড়ে, পথে ঘাটে মেয়েরা চলাচল করতে চায়। এখন সেই জায়গায় দাঁড়িয়ে তাদের উপর নানান আক্রমণ, রেপের ঘটনা প্রতিনিয়ত বাড়ছে। মানে তাদেরকে ভয় দেখিয়ে দাও, তোমরা বাড়ির বাইরে বেরো না, তালিবানি শাসন আসবে, তোমরা পর্দার আড়ালে থাকতে হবে। এই বার্তাটা দেবার চেষ্টা কিন্তু চলে যাচ্ছে, ক্রমশ ঘনীভূত হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে দেখুন, আমাদের যেহেতু এটা দুটো স্বাধীন দেশ, পাকিস্তান স্বাধীন দেশ, সার্বভৌম দেশ, পাকিস্তানের ব্যাপারে আমরা কিছু কথা বলি না। বাংলাদেশ অত্যন্ত আমাদের কাছের মানুষ তারা ছিল, আমরা তাদের সঙ্গে বন্ধুত্ব রেখেছিলাম, ভালো ব্যবসা বাণিজ্য হচ্ছিল, তাদের উন্নয়নে আমরা সহায়ক ছিলাম, তারাও আমাদের কাছে সেই উন্নয়নে আসছিল। এখন এই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখুন, তাদের নানান কথা বলেছে, আমরা এগুলো কান দিইনি। আমরা চেয়েছি যে সে দেশের সম্পর্ক দেখা যাক যতটা সুন্দর হয়। যারা এই মুহূর্তে উপদেষ্টা মন্ডলীতে আছেন তারা বোঝাই যাচ্ছে তাদের তামাক খাচ্ছেন। সুতরাং একদিন মানুষ তো বুঝতে পারবে, একদিন আর বোধহয় বেশি দিন বাকি নেই যে হয়তো মানুষ এই উপদেষ্টাদের সরাতে বাধ্য হবে। ভারত সরকার বুঝতে পারছে যে ঠিক আছে, আমরা দেখি, আমরা তো সেখানে প্রত্যক্ষভাবে কিছু করতে পারি না, আমরা সে ধরনের রাজনীতি, সে ধরনের আন্তর্জাতিক নীতিতে বিশ্বাস করি না। বাংলাদেশের মানুষ যদি মনে করে সেখানকার যদি এই পরিবর্তনটা দরকার, সে মানুষ তবে রাজাগোপাল বাবু, বাংলাদেশের যা পরিস্থিতি বা বলা যায় ছাত্র নেতাদের দৌরাত্ম্য, সেই দৌরাত্ম্য বাংলাদেশকে কোন দিকে নিয়ে যাবে? হ্যাঁ, এটা দেখুন, ছাত্র নেতারা যা করছে মানে মারাত্মক ব্যাপার। ইউনিভার্সিটিগুলোতে যা চলছে, সেখানকার শিক্ষকদের অসম্মান, সেখানকার ছাত্রছাত্রীদের অসম্মান, পরিচালকদের অসম্মান, পড়াশোনার কোনো জায়গা নেই। বিভিন্ন মানে ছাত্র নিবাসে গোলা বারুদ মজুদ রাখা হচ্ছে, যেন একটা বিপ্লব করতে হবে। হ্যাঁ, এই জায়গায় গিয়ে বাংলাদেশকে যে জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, তাতে কিন্তু বাংলাদেশের এক ধরনের মানুষ যারা আছেন, যারা শিক্ষিত, ধর্মনিরপেক্ষ, তারা কিন্তু ভেতরে চটে উঠছেন যে এই জিনিস, এই বাংলাদেশ তারা চান। হ্যাঁ, সুতরাং তারা কিন্তু এই মুহূর্তে র্যাডিক্যাল ইসলামিস্টদের ভয়ে একটু নীরবে আছেন, কিন্তু ভেতরে আমি নানান বাংলাদেশে নানান গোষ্ঠীর সঙ্গে আমার যোগাযোগ আছে, তারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখে। আমি যেটা বুঝতে পারছি যে তারা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে, কেননা তারা মনে করছে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া পথ নেই। এবং যে যেখানে পারে, আপনাকে বলি কয়েক হাজার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তারা নানান ভাবে নিজেদের মধ্যে বার্তা বিনিময় করছে, ভিডিও শেয়ার করছে, এবং যা ঘটছে বাংলাদেশ সঙ্গে সঙ্গে কিন্তু নানান ভাবে সেগুলো ঘুরে বেড়াচ্ছে। এটা এছাড়াও টেলিগ্রাম ইত্যাদিতে কয়েক হাজার এরকম গ্রুপ হয়েছে, বোঝা যাচ্ছে। আমি সংখ্যাটা ইচ্ছে করেই বললাম, কোনো বাড়ি এবং স্যার, এর মধ্যে গণমাধ্যমের স্বাধীনতাতে হস্তক্ষেপ করা, মানে আমরা দেখতে পাচ্ছি এক এক করে পরিচালিকা যারা রয়েছেন, সেখানে অ্যাঙ্কাররা রয়েছেন, তাদেরকে সেই জায়গা থেকে কর্নেল দীপ্তাংশু রায়চৌধুরী তিনি উপস্থিত হয়েছেন। স্যার, আমি আসছি, স্যারকে অসংখ্য স্বাগত জানাবো অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আমি রাজাগোপাল দার কাছে যে প্রশ্নটা রাখছিলাম, দীপ্তাংশু স্যার, আমি আসছি আপনার কাছে ঠিক পরেই। স্যার, যেটা বলছিলাম রাজাগোপাল দা, যে এই জায়গা থেকে দাঁড়িয়ে যে সংবাদ মাধ্যমের প্রতি হস্তক্ষেপ, তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করে এই মাধ্যমটাকে কেড়ে নেওয়ার একটা প্রচেষ্টা। হ্যাঁ, দেখুন, সংক্ষেপে বলি, দীপ্তাংশু বাবু এসে গেছেন, সংক্ষেপে বলার চেষ্টা। কেননা মিডিয়াগুলো যদি আপনার হাতে থাকে, তাহলে আপনি মানুষের মনটাকে সেভাবে নাড়াচাড়া করতে পারেন। কেন মানুষের কাছে তো আলাদা খবর পাওয়ার কোনো জায়গা নেই। খবর কাগজ পড়েই তার জানা, বা সোশ্যাল মিডিয়ায় দেখে তার জানা, বা টেলিভিশনে দেখেই তার খবর। এখন প্রতিটা মিডিয়াম, যেটা নানান ভারতবর্ষে নানান জায়গায় হচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গেও হচ্ছে, দেখা যাচ্ছে যে বিভিন্ন মিডিয়াকে তারা
নানান শাসক শ্রেণীরা কিনে রেখে দিয়ে যাতে করে তাদের যেটা পক্ষের বক্তব্য তারা প্রচার করতে চায়। বাংলাদেশে সেই জিনিসটি ঘটছে, আরো বেশি হচ্ছে। আপনি সরকারের পক্ষে বক্তব্য না রাখেন, আপনার বিপর্যয়। এই ঘটনায় ঘটছে, এটা দেখা যাক কদিন চলে। একেবারে আমি দীপ্তাংশু স্যারের কাছে আসবার চেষ্টা করবো ঠিক এই জায়গা থেকে, যে অ্যান্টোনিও গুতেরেস রাষ্ট্রসংঘের মহাসচিব, তিনি গিয়েছেন এবং খুব স্বাভাবিকভাবেই মানে এই জায়গা থেকে দাঁড়িয়ে মানে যে অবস্থান বা যে পরিস্থিতি বাংলাদেশ বারবার বোঝাবার চেষ্টা করছেন, এই যে পাশে থাকবো তার যে একটা বার্তা দিয়েছেন, একদম এইটা কোন জায়গা, মানে ভারত এইটাকে কোন ভাবে নিতে পারে বা দেখতে পারছে এই মুহূর্তে অবস্থানটা স্যার? ইউনাইটেড নেশন রাজাগোপালদা খুব সুন্দর করে বিশ্লেষণ করলেন। ইউনাইটেড নেশনের যিনি সেক্রেটারি জেনারেল এবং হিউম্যান রাইটস কমিশনার, আপনারা এর আগে আপনাদের সিএন চ্যানেলে দেখিয়েছেন, ওয়াকার টার্ক বলে যে ভদ্রলোক, এদের যে কি অবস্থান, এটা কিন্তু প্রশ্নের চিহ্নের মধ্যে উঠছে। যেহেতু ইউনাইটেড নেশনের সেক্রেটারি জেনারেল এসছে, আমি ডাইরেক্টলি কিছু ক্যামেরার সামনে বলতে চাই না, তবু ওনার যে গতিবিধি, এবং আমরা দেখেছি গতকাল কক্সবাজারে বিভিন্ন ক্যাম্পে, বিশেষ করে রোহিঙ্গা ক্যাম্প, অন্যান্য মাইনরিটিরা আছে, বুদ্ধিস্ট আছে, হিন্দুরা আছে, কিন্তু তাদের কাছে কিন্তু অ্যান্টোনিও গুটেরেস যাননি। উনি গেলেন কোথায়? উনি গেলেন কক্সবাজারের রোহিঙ্গাদের যেখানে ক্যাম্প, সেখানে একটা প্রোগ্রামও করলেন এবং তার সঙ্গে সঙ্গে ইফতার করলেন ওদের সাথে। এনার যে গতিবিধি, এটা একটা কোয়েশ্চেন মার্ক। আমি দেখুন, ধর্ম নিয়ে আমার একদম ভালো লাগে না বলা, বিশেষ করে টিভির সামনে তো একদমই না। কেন আমরা বলবো? মনুষ্যত্বর ওপর কিছু নেই, কিন্তু এই যে গতিবিধি, একটি ধর্মের সঙ্গে আরেকটি ধর্মর বিভেদ এরা যেমন নিয়ে আসছে, এইটা মনে হয় করা উচিত নয়। এক, দ্বিতীয়ত যে পাকিস্তান আইএসআই যে ডাইরেক্ট একটা লিঙ্ক বাংলাদেশ সামরিক বাহিনীর সঙ্গে গড়ে তুলেছে অথবা তুলছে, এটা অনেকদিন আগে থেকে, এটা কিন্তু 5ই আগস্টের বহুদিন আগে থেকে এটা শুরু হয়েছে। এটা মেজর জেনারেল হামিদুল হক, এনার নাম যদি আমরা সবাই জানি, তার সঙ্গে লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম আর লেফটেন্যান্ট জেনারেল তাবরাজ আলম, এরা তিনজনে কিন্তু ডিজিএফআই সঙ্গে কোনো না এক সময় ডাইরেক্টর জেনারেল ফরেন ইন্টেলিজেন্স, যেমন আমাদের মিলিটারি ইন্টেলিজেন্স আছে, ওদের এই তিনজন ভদ্রলোককেই 12ই সেপ্টেম্বর 2024-এর পর ফোর্সফুলি এদের রিজাইন করতে হলো। কারণ তাদের সঙ্গে আইএসআই যে গতিবিধি, এটা কিন্তু সবার নজরে চলে এসেছিল। তো আমার মনে হয় যে বাংলাদেশ যে পথে যাচ্ছে, এই যে কনকশন অফ ইউনাইটেড নেশনের একটা পেছন দিক দিয়ে পুরো সাপোর্ট, আপনারা এটাও হয়তো জানেন যে বাংলাদেশ এই অ্যান্টোনিও গুটেরেস ডাইরেক্টর জেনারেল আসার পর একটা নতুন ডিসিশন নিয়েছে। কত 64 অথবা 65 হাজার রোহিঙ্গারা যারা সৌদি আরবিয়ায় কাজ করছে, তাদের মনে হয় পাসপোর্ট দেওয়ার কোনো পলিসি কালকে এরা ক্লিয়ার করার জন্য ইউনিশ সরকারকে বলেছে। এদের এই ইন্টারেস্ট কেন এই রোহিঙ্গাদের প্রতি, এটা কিন্তু প্রত্যেক ভারতীয় এবং ভারতবর্ষের যে দিল্লির মসনদে যারা বসে আছেন, তাদের কিন্তু এই প্রশ্নটা বিশ্বের দরবারে, বিশেষ করে এই বিষয়টা বা তাদের এই পদক্ষেপটার পর কি এটা ভারতের কাছে একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়ালো স্যার? একদম এটা এই যে জিনিসগুলো, এই গতিবিধিটা নিশ্চয়ই ভারতের জন্য ভালো না। যেটা রাজাগোপাল দা বলেছেন, বাংলাদেশের অস্তিত্ব কি, হোয়াট ইজ অ্যাবাউট বাংলাদেশের অস্তিত্ব? ভারতের থেকে যেমন চাঁদের যে সূর্য, যে লাইট, তাদের যেটা পায় সূর্যের থেকে, তো বাংলাদেশ বেঁচে থাকবে অথবা পাকিস্তান বেঁচে থাকবে যতদিন ভারত থাকবে। তো ভারতের থেকে এটা দুটো দেশ, যেখান থেকে তারা তাদের ঊর্জা বলুন, জ্যোতি বলুন, এই দুটো দেশ থেকে পাচ্ছে। তো সবকিছু মিলিয়ে ভারতের সঙ্গে পাকিস্তান বহুদিন ট্রাই করেছে, পশ্চিম দিক দিয়ে তারা ব্যর্থ, টু ব্লিড ইন্ডিয়া বাই 1000 কাজ। একটা নতুন সঙ্গী পেয়েছে 71-এর পর, বাংলাদেশও তাদের এই ইউনিশ সরকার, দুর্বৃত্তের সরকার, মৌলবাদীরা মাথা ছেড়ে উঠেছে, তাদের সোনার থালায় আইএসআই কে দিয়ে দিয়েছে বাংলাদেশ। এবার বাংলাদেশের নাগরিক, স্যার এই মুহূর্তে কতটা কড়া পদক্ষেপ দরকার ভারতের, কি মনে হয়? কড়া পদক্ষেপ কি খুব দরকার এই মুহূর্তে দাঁড়িয়ে, দ্রুত? দেখুন, যেসব ঘটনা ঘটছে, আমি নিশ্চিত
আমি পরিষ্কার এই কথাগুলোর আবার বারবার বলছি, ক্যামেরার সামনে বলা উচিত নয়, তবে ভারতের যারা আছে দিল্লিতে তারা আজকে খুবই শক্তিশালী, এবং আমাদের মিলিটারি ফোর্স ইজ ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল মিলিটারি ফোর্স ইন দ্য ওয়ার্ল্ড। আমাদের এক্সটার্নাল এজেন্সি যারা আছেন বিভিন্ন দেশে, বাংলাদেশে তো নিশ্চিত করে, এবং আমরা বালুচে দেখেছি, পাকিস্তানে দেখেছি, বালুচিস্তানে কি ঘটনা ঘটছে, পাকিস্তানে কি ঘটনা ঘটছে, এটা কিন্তু প্রত্যেকটা ডটটা মিলিয়ে নেবে। এবং অ্যান্টনিও গুটেরেস অনেকবার আসতে পারে, ইউনিস অন্তর্বর্তী সরকার অনেক গর্জন করতে পারে, কিন্তু আমাদের ভারতবর্ষে যেসব এজেন্সি যারা কাজ করছে নিশ্চিতভাবে তাদের ওপর ভেরি ক্লোজ সুপারভিশন করছে। এমন কিছু ট্রাই করবেন না যাতে নিরীহ 18 কোটি মানুষের ওপর বিপর্যয় নেমে আসে। বিশেষ করে বাংলাদেশে, পাকিস্তানে তো আটা কেনা পয়সা নেই। আমরা যারা ভারতীয়, আমরা এখনো বাংলাদেশকে বন্ধুত্বর চোখ দিয়ে দেখি, আমরা বন্ধুত্বর হাত আজকেও বাড়িয়ে রেখেছি। সুবুদ্ধি হোক, ইউনিস সরকার, অন্তর্বর্তী সরকার চলে গিয়ে, কিন্তু স্যার আপনি বলছেন সুবুদ্ধি হোক, সেই সুবুদ্ধিটা কবে হবে? তাদের একটার পর একটা গতিবিধি বা পদক্ষেপ যেদিকে এগোচ্ছে, তারপর কোথাও গিয়ে সেই পর্যায়ে যখন অতিক্রম করবে, তারপর উচিত নয় কি ভারতের শিক্ষা দেওয়ার তাদেরকে? দেখুন, শিক্ষা দেওয়া, একটা ছোট ছেলেকে ম্যাক্সিমাম শিক্ষা কিভাবে দেবেন? কানটা মুলে দেবেন? বাংলাদেশের ওপর তো কোনো মিলিটারি অ্যাগ্রেশন হবে না, মানে ওই পরিস্থিতি নেই। তো কানটা মুলে দেওয়ার সময় হয়তো এসছে, একটা পেছনে চাটি মারার সময় এসছে, হয়তো মারছে, হয়তো কানটা মোলার শুরু করেছে। দেখতে থাকুন। আমার মনে হয় বাংলাদেশের যা নিজেদের ইকোনমিক অবস্থা, মিলিটারিলি তো ওটা তো স্প্লিট হয়ে গেছে, এবং মৌলবাদী সরকার যদি ওরা চায় বাংলাদেশে 18 কোটি মানুষ, যে বাংলাদেশের নতুন নাম ইসলামিক ফান্ডামেন্টাল রিপাবলিক অফ বাংলাদেশ হয়, 18 কোটি মানুষের উপর আমি ছেড়ে দিলাম। সিরিয়া যদি বাংলাদেশ হতে চায়, 18 কোটি বাংলাদেশি যারা আছে তাদের উপর ছেড়ে দিলাম। অথবা তারা যদি একটা অন্তর্বর্তী সরকারকে সরিয়ে গণতন্ত্রের মাধ্যমে একটা সুনির্দিষ্ট আওয়ামী লীগ অথবা বিএনপি যাকেই আনুক, ওটা আর একটা রাষ্ট্র, তাদের মতামত নিয়ে এসে যদি শান্তির রাস্তায় নিয়ে আসতে চায়, ভারত তাদের পাশে থাকবে। বেশ, দীপ্তাংশু বাবু এবং রাজাগোপাল দা দুজনই সঙ্গে থাকুন। ডেফিনেট এই হাসিনা সরকারের পতন বা অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় আসছে না, তারপর একটার পর একটা যে ঘটনাগুলো ঘটে চলেছে বাংলাদেশে, কোথাও গিয়ে একাধিক মহলের তরফ থেকে যে দাবি করা হচ্ছে যে হাসিনার প্রত্যাবর্তন জরুরি। তবে এখান থেকে আমি একটা প্রশ্ন নিয়ে রাজাগোপাল বাবুর কাছে যাব, এই প্রত্যাবর্তন কি আদৌ সঠিক হবে? কি বলেন আপনি? না দেখুন, যদি বলেন প্রত্যাবর্তন দরকার কিনা, অবশ্যই তার দেশ, মানে তার পরিবারের যে অবদান দেশের জন্য উনি যা করেছেন এটা অত্যন্ত জরুরি। তবে যদি বলেন সময়টা কি এখন, আমি বলবো যে এখনো যতদূর খবর পাই এখন রাইট সময় আসেনি। এখনো যদি উনি যাওয়ার চেষ্টা করেন বা ভারত সরকার ওনাকে পাঠিয়ে দেয়, তাহলে হয়তো এই মুহূর্তে অসুবিধা হতে পারে। তবে যে অবস্থাটা চলছে, দেখুন ইউএন সেক্রেটারি জেনারেল এসেছেন, আপনাদের বুঝতে হবে যে ইউএসএআইডি পুরো টাকা বন্ধ করে দিয়েছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে। তারপর রোহিঙ্গিয়াদের যে মানে মেনটেনেন্স করার জন্য খাবার দাবার দরকার, সেটা পাকিস্তানের নেই। তারপরে তারা চেঁচাচ্ছে। এখন ইউনুস, তার যে সক্ষতা ছিল, পর্তুগালের মানুষ, সেই আমাদের অ্যান্টনিও গুতেরেস যিনি প্রেসিডেন্ট ছিলেন, খুব বাজেভাবে সে দেশের সরকার চালিয়েছিলেন, তার সঙ্গে ওনার সক্ষতা ছিল, তাকে নিয়ে এসেছে, দেখাতে নিয়ে এসেছেন যে দেখো কাকে নিয়ে এসেছি তোমাদের। উনি চিটাগাঙ্গে পড়াতেন ইউনুস সাহেব, এবং চিটাগাঙ্গের ভাষায় কালকে বক্তৃতা করেছেন, যদি আপনারা সেটা ফলো করেন, এবং সেখানে উনি বলে দেওয়ার চেষ্টা করেছেন দেখো আমরা কাকে নিয়ে আইসি। তো যাই হোক, কিন্তু পয়সাটা কে দেবে? মানে ইউনাইটেড নেশনস এর যা পয়সা আসছে আমেরিকা থেকেই অধিকাংশই সাপোর্ট আসতো, এবং ইউএসআইডির সাপোর্টেই এই ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, যার জন্য রিফিউজিদের সাপোর্ট করা হয়েছিল, সেটা যেত। এখন দেখা যাচ্ছে সে মেনটেন করার জায়গা নেই। আমি যেটা বলতে চাইছি, এর ফলে যেটা হবার সম্ভাবনা আছে, একটা বিরাট ভাবে রোহিঙ্গিয়া বিদ্রোহ, প্রায় 1 লক্ষেরও বেশি রোহিঙ্গিয়া রিফিউজি কক্সবাজারে রয়েছে, এবং এই মানুষগুলো যদি বিদ্রোহ শুরু হয়ে যায় বাংলাদেশের, আরেকটা মানে বিপদের জায়গায় তৈরি হচ্ছে। সেটা বাংলাদেশ কতটা নিয়ন্ত্রণ করতে পারবে জানি না। আমার মনে হচ্ছে যে যত দিন যাবে তত বিপদ আসবে, এবং এই বিপদ থেকে উদ্ধার করতে গেলে
যে ধরনের নেতৃত্বের প্রয়োজন আছে সেটা শেখ হাসিনার মধ্যে আছে। তাহলে কি ইউনূসের গদিচ্যুত হওয়া শুধু সময়ের অপেক্ষা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে? দেখুন, সে দেশের মানুষ বোঝাই যাচ্ছে যে সবাই খুশি নন। কিছু মানুষ হয়তো খুশি, কিন্তু যেভাবে অরাজকতা চলছে, যে ধরনের আর্থিক দুরবস্থা আসছে, মানুষ চাকরি হারাচ্ছেন, মানুষ কিন্তু আশা দেখছে না। কিছু মৌলবাদী মানুষ তো অত্যন্ত খুশি, তারা স্বপ্ন দেখছেন মৌলবাদের, কিন্তু সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, ধর্মনিরপেক্ষ মানুষ, সংখ্যালঘু মানুষ, তারা প্রতিদিনই আল্লাহ ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন কবে এই সরকার যায়, কবে শেখ হাসিনা দেশে ফেরত আসে। আমরাও আশা করবো সে দেশে গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকুক, তাদের নির্বাচিত সরকার তাদের দেশ চালাক, ভারত তাদের পেছনে থাকবে, এইটুকুন আমরা এখান থেকে বলছি। ভারত পেছনে থাকবে। দীপ্তেন্দ্র স্যারের কাছে ঠিক এই জায়গা থেকেই আসবো। মানে স্যার, ভারত চায় সব সময়, বারবার বলেছে এবং এই জায়গা থেকে বার্তাও তারা দিয়েছেন, কিন্তু তার সত্ত্বেও যেটা চলছে আলটিমেটলি, মানে এই দুটো দেশকে নিজেদের মধ্যে গন্ডগোল করে কি ধ্বংস হয়ে যাবে আগামী সময়? এটা কি মনে হয় ভারতকে আর হয়তো বার্তা দেওয়ার প্রয়োজন নেই? মানে এটাই কি হবে আগামী পরিস্থিতি বা ভবিষ্যৎ? দেখুন, যেরকম ভাবে শুরু হয়েছে আপনারা প্রত্যেকেই দেখেছেন, জাফর এক্সপ্রেস এই বালুচিস্তানে কি ঘটনা ঘটেছে, এবং বালুচ এবং নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্স NWF পাকিস্তানের এবং পিওকে, আমরা যেটা পিওকে বলি, সময়ের অপেক্ষা। ভারতকে কিচ্ছু করতে হবে না। ভারতবর্ষে আমরা অনেকে বলি, অনেকে ওয়ার্ল্ড ট্রাই দিই যে পিওকে কে আমরা আমাদের মধ্যে নিয়ে আসবো। আমার এটা নিজস্ব ধারণা, পিওকে কাউকে নিয়ে আসতে হবে না, ওরা নিজেরা। আজ যেমন বালুচিস্তান পাকিস্তান থেকে আলাদা হতে যাচ্ছে, সময়ের অপেক্ষা যে পিওকে নিজেদের মতন একদিন পাকিস্তান থেকে আলাদা হয়ে ভারতের সঙ্গে জুড়তে চাইবে, যেমন অনেক অন্যান্য দেশ তারা ভারতের সঙ্গে আসতে চাই। এই একইভাবে যদি প্রত্যেকটা দেশ, এই বিশেষ করে পাকিস্তান এবং বাংলাদেশ, পাকিস্তান তো পুরোটাই মৌলবাদীর হাতে চলে গেছে, একটা রোগ স্টেট, একটা মিলিটেন্টদের ওপর এই রাষ্ট্রটা চলে। আর একটা রাষ্ট্রের পেছনে ওরা চলে এসছে, বাংলাদেশ ইউনিস, এই অন্তর্বর্তী সরকার একটা রেড কার্পেট দিয়ে দিয়েছে ISI কে, এবং এটা 5ই অগস্ট না, এটা 5ই অগস্টের অনেক আগে থেকে আজকে আস্তে আস্তে চেহারাটা সামনে চলে আসে যে ISI কিভাবে সন্ধি করেছিল যে এটাকে নষ্ট করার জন্য, এই হাসিনা সরকারকে ফেলার জন্য। এই হাসিনা সরকার 5ই অগস্টের তক্তাপলট যখন হয়ে ভারতে উনি এলেন, আজকে যে বাংলাদেশের অবস্থা, এই বাংলাদেশের অবস্থা কিন্তু আমরা বিগত 10 বছর অথবা 15 বছর দেখিনি। এই মৌলবাদীরা তখনও ছিল, কিন্তু তাদের মাথা উঠতে উনি দেননি। যখনই ওঠাবার চেষ্টা করেছে তাদের ঘুরিয়ে দেওয়া হয়। এই রোহিঙ্গা ক্যাম্প তখনও ছিল, কিন্তু তারা এইভাবে আস্ফলন করতে পারি। কিন্তু স্যার, এই সিচুয়েশনে আমরা একটা সতর্ক বার্তা পাচ্ছিলাম যে ISIS জঙ্গিরা তারা ভারতে প্রবেশ করছে, মানে এই যে একটা জায়গা, এটা তো একটা ভয়। দেখুন, ISI নিশ্চিতভাবে স্লিপার সেল, বাংলাদেশের 4076 কিলোমিটার ভারতের সঙ্গে ইন্টারন্যাশনাল বর্ডার শেয়ার করে, এবং অনেক জায়গায় এখনো পোরাস বর্ডার, যেখান থেকে ওদের এজেন্টস অথবা স্লিপার সেল আসতে পারে। কিন্তু তার থেকে বড় আমি তো বলি, বাংলাদেশ কেন, মানে নেপালে তো কোনো বর্ডার আমাদের সঙ্গে যেটা আছে, আমাদের কোনো পাসপোর্টও লাগে না, ভিসাও লাগে না, কিন্তু নেপাল থেকে দেখবেন যে গতিবিধি অতটা নেই। গতিবিধি হচ্ছে এই 4076 কিলোমিটার মধ্যে গতিবিধি, বিশেষ করে পশ্চিমবাংলা এবং আসাম, এদের আবার গতিবিধিটা আবার বিশেষ, কিছুটা মেঘালয়। এই যে গতিবিধি হচ্ছে, নিশ্চিতভাবে ভারত ক্লোজ সুপারভিশন করছে। আমরা আজ বর্ডার ম্যানেজমেন্ট এবং রিমোট সেন্সিং এ much more advanced than what we were about 10-15 years back. আপনি যদি মনে করেন আপনাকেও, একটা ইন্ডিভিজুয়ালকেও কিন্তু ক্লোজলি মনিটর করা যায়, যদি আমাদের এজেন্সি ভাবে যে ওই ভদ্রলোককে আমরা মনিটর করব, তার গতিবিধি মনিটর করব, সে কার সঙ্গে কথা বলছে, তার মুভমেন্ট কি, সে কোন গাড়িতে যাচ্ছে, এতটাই ক্লিয়ার কিন্তু আমরা সুপারভাইজ করতে পারি। এটা সবাই জেনে রাখা দরকার, গুরুত্বপূর্ণ। রাজাগোপালদার কাছে ঠিক এই জায়গায় আসবো, হয়তো সময় বেশি পাবো না। রাজাগোপালদা, অ্যান্তোনিও গুতেরেসের এই জায়গায় বাংলাদেশে যাওয়া এবং একই সঙ্গে ভারতকে কি বার্তা দেওয়ার চেষ্টা করছে এটা বাংলাদেশের ক্ষেত্রে? না, দেখুন, অ্যান্তোনিও গুতেরেস ভারতবর্ষকে কোনো বার্তা দিতে চাইছেন বলে আমার মনে হয় না। উনি ভারতবর্ষ, ওনার দুটো টার্মে দুবার এসেছেন, সুতরাং 22 সালেও এসেছেন, লাস্ট জবের এসেছেন। ওনার কাজ, রাষ্ট্রসংঘ বুঝতেই পারছেন আমেরিকা যেভাবে সরে এসছে, ওনাদের কাজ এখন ঘুরে বেড়ানো, যে বিশেষ কিছু করতে পারেন সেভাবে আর্থিক বল বা
সামরিক বল কোনোটাই রাষ্ট্রসংঘে নেই। এক নড়েবলা সরকার হয়ে বসে আছে। বাংলাদেশকে যেভাবে সেখানে সংখ্যালঘু নিধন হয়েছে, অসংখ্য নিরীহ মানুষ সেখানে মারা গেছে, রাষ্ট্রসংঘ কি করেছে? একটা রেজলিউশনও নিতে পারে। উনি এসে এখন রোহিঙ্গাদের ক্যাম্পে গিয়ে তাদের মনোবল বাড়াবার চেষ্টা করছেন। সেই রাষ্ট্রসংঘ বাচ্চা তার সেক্রেটারি জেনারেল এর কাছ থেকে ভারত খুব একটা প্রত্যাশা করে না আমাদের, বুঝেছেন? এই রাষ্ট্রসংঘ প্রতিষ্ঠানটাই যে কোথাও একটা ইরেলিভেন্ট হয়ে যাচ্ছে ক্রমশ, সেটাই প্রমাণিত হচ্ছে, যেটা খুব দুঃখের। আমরা কখনো চাই না, আমরা কখনোই বলবো না রাষ্ট্রসংঘ বিদায় হোক, বিলুপ্তি ঘটুক, আমাদের সেটা আমরা ভারত পক্ষ কখনোই চাই না। রাষ্ট্রসংঘের আরো শক্তি বৃদ্ধি ঘটুক, কিন্তু সংস্কারের যথেষ্ট প্রয়োজন আছে, আমরা সেটা বিরাটভাবে মনে করি। এবং কিন্তু উনি বাংলাদেশে গেছেন বলে আমাদের লজ্জা, দুঃখ, যন্ত্রণা কিচ্ছু নেই। উনি ঘুরে বেড়ান, কিন্তু আমরা চাইবো সেখানকার মানুষের যে সংখ্যালঘু মানুষ যেভাবে বিপর্যস্ত হচ্ছে, মুক্ত চেতনার মানুষ বিব্রত হচ্ছে, তারা যন্ত্রণার মধ্যে আছে, সেগুলো উনি নিরসন করবেন। ঠিক। রাজগোপাল বাবু, এখান থেকে অনেক ধন্যবাদ জানাবো। দীপ্তাংশু চৌধুরী ছিলেন আমাদের সঙ্গে। স্যার, আপনাকেও অনেক ধন্যবাদ জানাবো। দেখো, যে পরিস্থিতি দাঁড়িয়ে আছে, এমনিতেই ঘরে বাইরে বিধ্বস্ত বাংলাদেশ। পাকিস্তানের কথা আমি নাই বা বললাম, পাকিস্তান এমনিতেই সমস্ত দিক দিয়ে ব্যর্থ। সেক্ষেত্রে বাংলাদেশকে ইন্ধন যোগানো বা বাংলাদেশের যে পরিস্থিতি এই মুহূর্তে দাঁড়িয়ে, পরবর্তীতে বাংলাদেশের পর্যায়ে কোন দিকে মোড় নেয়, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদমই তাই। নজর থাকবে আমাদের, যেরকম ভাবে আমরা অনুষ্ঠান করছি, আগামী দিনে আরো অনুষ্ঠান করবো। তবে এখানে